শুনেছি সাডেন প্ল্যান সবসময় ভালো হয়। এই 2 রাত্রি 3 দিনের ঝটিকা সফর সেই প্রবাদে আরও একবার শিলমোহর দিল। রুহি দ্য বং গার্লের এইবারের গন্তব্য সান্দাকফু। হঠাৎ করে ঠিক হওয়া এই ট্রিপটা যে জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি। চলো সেই সফরে নিয়ে যাব তোমাদেরও। মাত্র 3 দিনের ছুটি ম্যানেজ করে তোমরাও চলে আসতে পারো এই অভূতপূর্ব সৌন্দর্য নিজের চোখে দেখতে। রোজকার জীবনযাত্রা ছেড়ে অনেক দূরে কাঞ্চনজঙ্ঘার কোলে কাটাবো 2 দিন। আজকের ব্লগে শেয়ার করব এনজিপি থেকে মানেভঞ্জন হয়ে টুমলিং যাওয়ার জার্নি আর টুমলিংয়ে থাকার এক অনন্য অভিজ্ঞতা। একটা কথা না বলে পারছি না, এরকম মুহূর্তে ওয়েদার চেঞ্জ হতে আমি আগে কখনো দেখিনি। প্রকৃতি টুমলিংকে দুহাত ভরে দিয়েছে। তোমরা যারা চ্যানেলে নতুন, টুক করে সাবস্ক্রাইবটা করে দাও তো। চলো শুরু করা যাক রুহি দ্য বং গার্লের আজকের ব্লগ। ঘড়িতে বাজে রাত্রি 9টা। রুহিকে রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। মানস আর রুহির পাপা লাগেজ নিয়ে চলে গেছে নিচে। শুভও গাড়ি নিয়ে চলে এসেছে প্রায়। মা বাবাকে টাটা দিয়ে এখন উঠে পড়ছি গাড়িতে। গন্তব্য বোলপুর স্টেশন। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশনে। এরপর লাগেজ নামিয়ে প্ল্যাটফর্মে যাওয়ার পালা। ওখানে অপেক্ষা করছে আমাদের বাউন্ডুলে গ্রুপের বাকি মেম্বাররা, বা বলা ভালো এই ট্রিপের বাকি মেম্বাররা। রুহিটা কেমন বড় হয়ে গেল দেখো, ওর নিজের লাগেজ কেমন নিজেই ক্যারি করতে শিখে গেছে। আমরা প্রায় পৌঁছে গেছি ওদের কাছে। জানো তো, যতক্ষণ না ট্রেন এসে পৌঁছেছে প্ল্যাটফর্মে ততক্ষণ না আমরা প্রচুর ছবি তুলে নিয়েছিলাম। ও তোমাদের তো জানানোই হয়নি, আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। সময় রাত্রি 10:08। এরপর ট্রেন এলেই আমরা ঝপ করে ট্রেনে চেপে পড়ব। দেখো কথা বলতে বলতে ট্রেনও এসে পৌঁছেছে প্ল্যাটফর্মে। এরপর ট্রেনে উঠে তোমাদের কাছে আবার ফিরছি। দেখো আমরা ট্রেনে উঠে লাগেজ গুছিয়ে বসে পড়েছি সিটে। এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। যেহেতু রাতের ট্রেন ছিল তাই আমরা সবাই ডিনার করে উঠেছিলাম। একটা পুরো রাত কিভাবে গল্প করে করে কাটিয়ে দিতে হয় সেটা আমাদের দেখেই শিখতে হবে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। গুড মর্নিং সকলকে। ঘড়িতে এখন 5:15। দেখো বাইরেটা দেখতে কি ভীষণ সুন্দর লাগছে। চারিদিক শুধু সবুজ আর সবুজ। পাহাড় বললেই মনটা কেমন আনন্দে ভরে ওঠে। আমরা প্রায় পৌঁছে গেছি এনজিপি। চলো স্টেশনে নেমে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। ট্রেন থেকে নেমেই আমরা প্রথমে আমাদের লাগেজগুলো সবাই চেক করে নিলাম। এরপর স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই চলে যাব একটা হোটেলে। সেখানে আমরা ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ব মানেভঞ্জনের জন্য। চলো আমাদের সঙ্গে তোমরাও। গত 2024-এর ডিসেম্বরে আমরা এসেছিলাম এনজিপি, আর 2026-এ আমরা আবার এসেছি এনজিপি, মানে পাহাড় বেড়াতে যাওয়ার জন্য। এই একটা বছরে এনজিপি স্টেশনের ভীষণ পরিবর্তন হয়ে গেছে। আমরা প্রথমে উঠেছিলাম হোটেল বালাজিতে। এখানে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব মানেভঞ্জনের উদ্দেশ্যে। চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর হালকা করে একটু ব্রেকফাস্টও করে নিয়েছি। চলো বাইরে গাড়িতে লাগেজগুলো তোলা হচ্ছে, আমরাও চলে যাই ওখানে। এনজিপি থেকে মানেভঞ্জন পর্যন্ত আজকে আমাদের সফরসাথী এই বুলেরো গাড়িটি। আমরা গাড়িতে উঠে পড়েছি আর দেখো রওনাও দিয়ে দিয়েছি। রাস্তা এত মসৃণ যে জার্নি করতে কোনো অসুবিধেই হয়নি। পাহাড় মানেই আঁকাবাঁকা পথ বেয়ে উপরে ওঠা। এনজিপি থেকে যতই এগিয়ে যাচ্ছি ততই দেখছি চারিধার শুধু সবুজ আর সবুজ। চোখ দুটোই কি ভীষণ প্রশান্তি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে চলো আমরাও এগিয়ে যাই। আমরা প্রায় পৌঁছে গেছি দুধিয়া।
দেখেছো ভারী বৃষ্টির জন্য ব্রিজটি কেমন ভেঙে পড়েছে। শিলিগুড়ি আর মিরিককে সংযুক্ত করে রেখেছে এই ব্রিজটি। এখন সংস্করণের কাজ চলছে। পাহাড়ের এক নিজস্ব সৌন্দর্যতা আছে। আমি তো বুঝতেই পারি না এগুলোকে ভিডিও করে রাখবো নাকি দু চোখ ভরে শুধু দেখব। মিরিকের এই প্রত্যেকটি চা বাগানের একটি একটি নিজস্ব গল্প আছে। আর তোমরা দেখো কেমন রোদ ঝলমলে দিন হঠাৎ করে মেঘলা হয়ে যাচ্ছে, আবার কেমন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। এনজিপি থেকে মানেভঞ্জন যাওয়ার রাস্তায় এটাই প্রথম বিরতি। আমরা এখন আছি গোপালধারার টি স্টেট, আর রাস্তার ঠিক উল্টো দিকে আছে গোলপাহাড় টি শপ অ্যান্ড হোমস্টে। চা বাগানের মধ্যে ছবি তোলার লোভটা সামলাতে পারিনি, তাই প্রথমেই আমরা চলে গিয়েছিলাম চা বাগানের মধ্যে ছবি তুলতে, আর ছোট্ট ছোট্ট যে দোকানগুলো ছিল সেগুলো একটু ঘুরে দেখতে। বেশ ঠান্ডা লাগছিল, তাই প্রথমেই অর্ডার দিয়ে দিলাম চায়ের। সঙ্গে ছিল মোমো, আর রুহি আর রায়ান খেয়েছিল রামেন। চলো ভিতরে যাই। শপটিতে বিভিন্ন রকমের চা পাওয়া যাচ্ছিল, যেমন দার্জিলিং টি, গ্রিন টি, হোয়াইট টি, ওলং টি, হ্যান্ডমেড স্পেশালিটি টি। যেটা পছন্দ নিয়ে নিতে পারো। এই হোমস্টেতে এসে থাকতেও পারো, তাই ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যোগাযোগ অবশ্যই করে নিও। দেখো রায়ান চপস্টিক দিয়ে কেমন রামেন খাচ্ছে। টেস্ট করে বলেছে ভালো লেগেছে। রুহির এখনও রামেন আসেনি, ও বাধ্য হয়েই মোমোতে হাত দিয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। নেক্সট স্টপেজ মানেভঞ্জন। চলো আমার সাথে তোমরাও। হঠাৎ করে মনে হলো মেঘের রাজ্যে পৌঁছে গেছি। রাস্তার দুদিকে সারি দিয়ে পাইন আর ওক গাছ। এই গাছ মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম মানেভঞ্জন, দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স। মানেভঞ্জন হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় ভারত নেপাল সীমান্তে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০৫৪ ফুট উচ্চতায় একটি সুন্দর শান্ত পাহাড়ি গ্রাম, যার আক্ষরিক অর্থ স্তূপের সংযোগস্থল। ভিন্টেজ ল্যান্ড রোভার মানেভঞ্জনের সবচেয়ে বড় আকর্ষণ। ১৯৫০-এর দশকের ব্রিটিশ আমলের বেশ কিছু ঐতিহাসিক ল্যান্ড রোভার গাড়ি সচল অবস্থায় দেখতে পাওয়া যায়। সান্দাকফুর খাড়া, বোল্ডার ও পাথুরে রাস্তায় চলার জন্য এই পুরনো গাড়িগুলো এখনও অত্যন্ত নির্ভরযোগ্য এবং একমাত্র ভরসা। জানো তো, মানেভঞ্জনে আমরা যেই গিয়ে পৌঁছেছি এত বৃষ্টি আর এত ঠান্ডা, কি বলবো। সকলে কিন্তু জ্যাকেট পরে নিয়েছি। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আর দীপ গিয়েছে এই গাড়িগুলোর পারমিট করানোর জন্য ফর্ম ফিল আপ করতে। সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে টমলু, টুমলিং, সান্দাকফু, আল, ফালুট যেখানেই যাও না কেন এখান থেকেই গাড়ি ভাড়া করতে হয়। এরপর তুমি কোথায় যাবে সেই বুঝে গাড়ি ভাড়া করো। ফর্ম ফিল আপ করার জন্য আমাদের প্রত্যেকের আইডি প্রুফ, ড্রাইভারের নাম, গাড়ির নাম্বার, ফোন নাম্বার একটা ফর্মে লিখে জমা দিতে হয়। ও আরেকটা দরকারি কথা তো তোমাদের বলাই হয়নি, উপরে কিন্তু সব জিনিসের দাম ডবল, তাই এখান থেকে বেশ কিছু জলের বোতল আমরা তুলে নিয়েছিলাম। তোমরাও যদি আসো তবে মানেভঞ্জন থেকে মালপত্র তুলে নিও, কিছুটা হলেও খরচা বাঁচবে। ফাইনালি সব ফর্মালিটিস কমপ্লিট। ডেস্টিনেশন টুমলিং, আর টুমলিং থেকে সান্দাকফু। এই দুটো দিন এই আঙ্কেল থাকবেন আমাদের সঙ্গে। চলো সফর শুরু করি। একটা রোমাঞ্চ কাজ করছে। রাস্তাগুলো কি ভীষণ সুন্দর, চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। একটু আগেই যেহেতু বৃষ্টি হয়েছে ভীষণ, তাই রাস্তাগুলো সব ভিজে। আর দেখো মনে হচ্ছে মেঘেরা যেন আমাদের পিছনে ধাওয়া করে বেড়াচ্ছে। রোমাঞ্চকর রাস্তা শেষ হতে না হতেই আমরা পৌঁছে গেলাম চিত্রে মনেস্ট্রি। মানেভঞ্জন থেকে চিত্রে মাত্র ৩ কিলোমিটার, আর উচ্চতা প্রায় ৮,৩৪০ ফুট। জায়গাটি এত শান্ত আর মনোরম যে একটা পুরো দিন এখানে বসে বসেই কাটিয়ে দেওয়া যায়। ওয়েদার ভালো থাকলে আমরা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এত কুয়াশার জন্য আমরা দেখতে পাইনি। তবে জায়গাটি ভীষণ ভালো লেগেছে। স্মৃতির পাতায় আরও একটা নতুন সংযোজন। এখন আছি চিত্রে।
মানেপাঞ্জান থেকে সান্দাকফু যাওয়ার রাস্তায় প্রথম গ্রাম হলো এই চিত্রে। এরপর আছে আরও দুটো গ্রাম বসতি, লামেধুরা আর মেকমা। চিত্রে থেকে মেকমা যাওয়ার রাস্তায় একটা ছোট্ট পোখারি দেখতে পাওয়া যায়। দেখো, এটির নাম ঝাও পোখারি। আমরা এখানে গাড়ি থামিয়ে কিছুটা ভিডিও আর ছবি তুলে বেরিয়ে পড়েছিলাম মেকমার উদ্দেশ্যে। আমার কাছে ট্রাভেল করা মানে গোটা জার্নিটার যাত্রাপথ সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আমি আমার সব ব্লগেই চেষ্টা করি যতটা সম্ভব এই জার্নিটা দেখাতে, মানে যাত্রাপথটা কতটা সুন্দর, কতটা সিনেম্যাটিক হতে পারে। আর সঙ্গে যদি থাকে বন্ধু পরিবার, তাহলে তো কথাই নেই। আমরা এখন পৌঁছে গেছি মেঘমা। নাম শুনেই বুঝতে পারছো এখানে মেঘেদের অবাধ বিচরণ ক্ষেত্র। চায়ের অর্ডার দিয়ে আমরা এই জায়গার সৌন্দর্য বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করেছিলাম। রুহি একটু ঘুমিয়ে পড়েছে, তাই আমি গাড়ি থেকে নামিনি। আর এদিকে দেখো, এরা হঠাৎ করে নাচতে শুরু করেছে। বোধহয় বরফ পায়নি, সেই আনন্দেই নাচছে। তাহলে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখতে পাবো। হাতে পেয়ে গেছি গরম গরম চা, আর এদের নাচ তখনও শেষ হয়নি। বেশ উপভোগ করেছিলাম ব্যাপারটা। মানেপাঞ্জান থেকে সান্দাকফু যাওয়ার প্রথম চেকপোস্ট মেঘমা চেকপোস্ট আমরা ক্রস করলাম। দেখো, পিছনের টংলুকে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি টুমলিংয়ের দিকে। রাস্তা কিন্তু বেশ খাড়ায়। গাড়িগুলো কি ভীষণ শব্দ করে এগিয়ে যাচ্ছিল, তা তোমাদের শোনালে ভালো লাগতো। আমরা প্রায় পৌঁছে গেছি টুমলিং, আমাদের আজকের ডেস্টিনেশন। আমরা থাকবো শিখার লজে। চলো ভিতরে যাই। প্রথমেই আমরা ওদের নিচের কিচেনটিতে একটু গিয়ে অপেক্ষা করলাম। তারপর ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। রুমে ছিল একটি করে ডবল বেড আর একটি করে সিঙ্গেল বেড। আমরা চেঞ্জ করে এখন যাচ্ছি লাঞ্চ করতে। সামনে দেখো, রডোডেনড্রনগুলো কি সুন্দর লাগছে। এত মেঘ আর এত কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, মিক্সড ভেজ, ডিমের কারি, আলু ভুজিয়া, পাঁপড়, স্যালাড, ঘি আর সঙ্গে 2 রকমের চাটনি। এদিকে দেখো, সবাই খেতে বসেও গিয়েছে। এরপর আমি রুহির ভাতটা একটু মেখে দেব, তারপর আমিও খেতে বসে যাব। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলে। লাঞ্চ করার পরে না আমরা সবাই একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা ঠিক এরকম। আমি তো বুঝতেই পারছিলাম না এটা ভোরবেলা নাকি বিকালবেলা। ব্যালকনির এদিক থেকে চলো তোমাদের সামনের ভিউটা দেখাই। দেখেছো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। সন্ধ্যেতে চায়ের আড্ডাটা বসেছিল মানুষের রুমে। আমরা সবাই মানুষের রুমে গিয়ে উপস্থিত। চা আর পকোড়ার অর্ডার চলে এসেছে, আর আমরা সবাই বেশ কিছুক্ষণ বসে গল্প করেছিলাম, গান করেছিলাম। রুহি আর রায়ান ওয়ার্ডচেন খেলছিল। আর এরকম করতে করতেই আমাদের সন্ধ্যেটা বেশ সুন্দরভাবে কেটে গেল। এখানে যেহেতু ডিনার খুব তাড়াতাড়ির মধ্যেই, মানে 8টা থেকে 8:30টার মধ্যেই, আমরা সবাই এক রুমে বসে বেশ কিছুক্ষণ আনন্দ করার পরে চলে গিয়েছিলাম নিচে ডিনার করতে। এখানে এসে দেখি টেবিলগুলো মোটামুটি বুক। কিছুজন খাচ্ছেন, ওনাদের খাবার হয়ে গেলেই আমরা বসে পড়ব। ততক্ষণ আমরা একটু অপেক্ষা করছিলাম। এই দেখো, রুহি প্লেটে রুটি, একটা মিক্সড ভেজ আর চিকেন নেওয়ার জন্য রেডি। ও স্যালাড নেয়নি। আর বাকিরাও মোটামুটি সব প্লেটে খাবার নিয়ে আমরা বসে পড়েছি। খাবারগুলো না ভীষণ টেস্টি। আর আমাদের ডেজার্টে দিয়েছিল গোলাপ জামুন। চলো আমরা ডিনার করে নিই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।